নমস্কার বন্ধুরা, আমাদের আজকের গল্পটিকে শুরু করছি। মানুষ দুনিয়ার সমস্ত ধোঁকা সহ্য করে নেয়, আবার ভুলেও যায়, কিন্তু নিজের কাছের লোকের চালাকি আর ধোঁকাবাজি সারা জীবন মনে থেকে যায়। বিশেষ করে তখন যখন আপনি তাকে খুব বেশি মানেন এবং সম্মান করেন, তার উপরে নিজের থেকে বেশি ভরসা করেন, কিন্তু সে সম্পর্কের আড়ালে আপনাকে ইউজ করে আর আপনাকে ধোঁকা দেয়। যখন তার সত্যিটা আপনার সামনে প্রকাশ পায়, তখন আপনি প্রচণ্ড দুঃখ পান, আর এই দুঃখটা সারা জীবন থেকে যায়। আমিও আমার জীবনে নিজের কাছের লোকের কাছে এরকম ধোঁকা খেয়েছি, যেটা আমার মনে পড়লেই বুকের ভেতরে কষ্ট হয়। আজকে বাড়িতে এসে প্রথমেই নিজের মায়ের কাছে গিয়ে তার আশীর্বাদ নিলাম। এটা আমার অভ্যেসই ছিল যে বাড়িতে এসেই সবার প্রথমে আমি আমার মায়ের কাছে এসে তার আশীর্বাদ নিতাম। মা আমাকে ভালোবেসে নিজের কাছে বসিয়ে আমি কেমন আছি জিজ্ঞেস করতেন। এরপরে কথায় কথায় আমাকে উপদেশ দেওয়া শুরু করতেন, যেটা তিনি প্রতিদিনই দিয়ে থাকেন। মা আমাকে বলতেন, বৌমাকে বিরক্ত করবি না, তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করবি না বাবা, তার এখনও বয়স কম। বাচ্চা মানুষ, এই সম্পর্কটা বোঝার জন্য তার আরও কিছুটা সময় চাই। বাকি তুই নিজেই বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি। সে এখনও খুবই ছোট, এই সম্পর্কের কষ্ট হয়তো এখনই সে সহ্য করতে পারবে না। মায়ের কথা শুনে আমার মাথা নিচু হয়ে গেল। মায়ের এই একই কথা প্রতিদিন শুনে আমি ভীষণ লজ্জায় পড়ে যেতাম। আমি একজন যুবক পুরুষ, সব কিছু বোঝার মতো আমারও বয়স হয়েছে, কিন্তু জানি না আমার মা কেন আমাকে বিশ্বাস করতে পারে না। আজ অবধি আমি বুঝতে পারলাম না আমার মা কী চায়। তিনি নিজেই আমার বিয়ে একটা ছোট মেয়ের সাথে করিয়ে দিলেন, আর বিয়ের পর থেকে প্রতিদিন আমার মা আমাকেই একই উপদেশ দিয়ে যাচ্ছেন যে নিজের বউয়ের কাছে যাবি না, ওর সাথে সম্পর্ক বানানোর চেষ্টা করবি না, ওকে কিছুটা সময় দে, যতক্ষণ না ও পুরো যুবতী হয়ে ওঠে। আর এখনোই তাকে বিবাহিত সম্পর্কের বন্ধনে বাঁধিস না, এই সম্পর্ককে নিভানোর জন্য ও এখনও খুব ছোট। মায়ের এই কথাটা খুব অদ্ভুত লাগতো, যে মেয়ের বিয়ে হয়ে গেছে, যার বাড়ির লোকেরা তার বিদায়ও দিয়ে দিয়েছে, তাকে আমার মা এত ছোট প্রমাণ করত, যেন সে কয়েক বছরের বাচ্চা মেয়ে। আমি প্রতিদিনের মতো মাথা নিচু করে বসে রইলাম। তারপরে যখন নিজের ঘরে গেলাম, তখন আমার স্ত্রী মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। আমি কিছুটা অবাক হতাম। আমি ওর স্বামী, কোনো পরপুরুষ না, কিন্তু ও সব সময় আমাকে দেখে সংকুচিত হয়ে থাকতো। যখনই আমি ঘরে ঢুকতাম, তখনই ও ঘর থেকে বেরিয়ে যেত। হ্যাঁ, আমি মানছি ওর বয়স কম, কিন্তু এতটাও না যে ও আমার সাথে বসে 2-4টা কথাও বলতে পারবে না। যদি ওর বিবাহিত সম্পর্ক শুরু করার জন্য সময় চাই, তাহলে আমি সেটাও দিতে প্রস্তুত, কিন্তু ও তো ভুল করেও আমার সাথে কথা বলে না। আমার বউয়ের নাম ডিম্পল, ওর বয়স এখন 16 বছর আর আমার বয়স 24। আমি মানছি ওর বয়স কম, কিন্তু আমিও কোনো অশিক্ষিত অসভ্য লোক না যে ওকে কোনো কষ্ট দেব। আমার স্ত্রী হওয়ার পরেও ও নিজেকে আমার সামনে লুকিয়ে রাখতো। এখন আমার মায়ের উপরেই রাগ হচ্ছিল। এই সব কিছু আমার মায়ের কারণেই হয়েছে। তার প্রতিদিনের দেওয়া উপদেশ আমার বউয়ের মাথা খারাপ করে দিয়েছে, আর মায়ের উপদেশের কারণেই ও সব সময় আমার থেকে দূরে দূরে থাকতো। মাঝে মাঝে আমার মনে হতো ডিম্পল সত্যিই খুব অবুঝ মেয়ে, যে এইসব ব্যাপারে কিছুই বোঝে না। আমি জবরদস্তি করে ওকে বিরক্ত করা বা ওকে হাত লাগানোর চেষ্টাও করতাম না, তবুও আমাকে দেখে খুব ঘাবড়ে যেত। রাতে আমরা দুজনে একই ঘরে ঘুমাতাম, আর নিজের বউকে এত কাছে দেখে মাঝে মাঝে রাতের বেলা আমার ঘুম আসতো না, কিন্তু মাকে দেওয়া কসমের কারণে ওকে হাতও লাগাতে পারতাম না। আমার মায়ের কথা মতো আমার বউকে কমপক্ষে 2 বছরের সময় দেওয়া উচিত। ওর বয়স 18 বছর না হওয়া পর্যন্ত আমি যেন ওর সাথে কোনো সম্পর্ক না বানাই। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারতাম না, যে যদি আমি ওর সাথে সম্পর্কই বানাতে না পারি, তাহলে আমার মা ওর সাথে আমার বিয়ে কেন দিয়েছিলেন। কয়েক বছর অপেক্ষা করে তারপরে না হয় এই বিয়ে করতাম। আমার মনে আছে, বাসররাতে আমার মা আমাকে নিজের কাছে ডেকে বলেছিলেন, একে সামলিয়ে রাখিস, এখনও তোর বউ খুব ছোট, একে কিছুটা সময় দে, যাতে ও মন থেকে এই সম্পর্কের জন্য তৈরি হতে পারে। সেই সময় আমি অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে রইলাম, কারণ আমার বিয়ে আমার মায়ের ইচ্ছাতেই হয়েছিল।
এই রাতের কথা ভেবে আমি না জানি কত স্বপ্ন আমার চোখে সাজিয়ে রেখেছিলাম। আমার মন উতলা হয়ে উঠেছিল নিজের স্ত্রীকে কাছে পাওয়ার জন্য। আর আমার মা আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। আমার মুখে চিন্তার ছাপ দেখে আমার মা আমাকে বোঝাতে লাগলো যে, তপন, চিন্তা করিস না, ব্যাস কিছুদিনের ব্যাপার। যখন ও সম্বন্ধের ব্যাপারে বুঝতে শিখবে আর বড় হয়ে যাবে, তখন তুই নিজের বিবাহিত জীবন শুরু করিস। কিন্তু এখন ওর সাথে কোনো সম্পর্ক বানাস না। যদি কিছু উল্টোপাল্টা হয়ে যায় তাহলে আমরা লোকের সামনে মুখ দেখাবো কীভাবে? মায়ের কথা শুনে আমি অবাক হয়ে গেছিলাম। তিনি নিজের যুবক ছেলের বিয়ে দিয়ে এ কেমন কথা বলছেন? আমি একটা যুবক পুরুষ, আমারও কিছু চাহিদা আছে, নিজেকে কন্ট্রোল করব কিভাবে? আমি মায়ের দিকে অবাক চোখে তাকিয়ে বললাম, যদি আমার স্ত্রী এখনও যুবতী না হয়ে থাকে আর শারীরিকভাবে এই সম্পর্কের জন্য তৈরি না থাকে, তাহলে এরকম মেয়ের সাথে আমার বিয়ে দিলে কেন? দুনিয়াতে কি মেয়ের আকাল পড়েছিল? আমি একটা যুবক পুরুষ, কোনো ছোট বাচ্চা না যে নিজের স্ত্রী বড় হওয়ার অপেক্ষা করব। আমার কথা শুনে আমার মা লজ্জিত হয়ে বলল, সমস্যায় পড়েই এই বিয়ে তাড়াতাড়ি দিতে হয়েছে। মেয়েটা সুন্দরী আর সরল, কিন্তু অনাথ। ওর দাদা বৌদি যত তাড়াতাড়ি সম্ভব ওকে বাড়ি থেকে বিদায় করতে চাইতো, তাই তো ওর সাথে একটা বিবাহিত বুড়ো সম্বন্ধ দেখেছিল। আমার বান্ধবীর মেয়ে, আমি ওকে এই রকম অবস্থায় ছাড়তে পারিনি। যদি ওর বিয়ে তোর সাথে না দিতাম তাহলে এতদিনে ওর দাদা ওর কপাল পুড়িয়ে দিত। ওর জীবন বাঁচানোর জন্য ওর বিয়ে তোর সাথে দিয়েছি। এই সত্যটা জেনে আমি চুপ হয়ে গেলাম। আমার মা আমার মাথায় হাত দিয়ে বললেন, আশা করছি তুই আমার মান রাখবি। এখনই তুই তোর স্ত্রীকে কিছু করিস না, ওর থেকে দূরত্ব বানিয়ে থাকিস। মায়ের এরকম কথা শুনে আমার রাগ তো হয়েছিল, কিন্তু আমি তবুও চুপ করে গেলাম। আমার মনে হয়েছিল যে আমি কোনো ছোট মেয়েকে বিয়ে করেছি, কিন্তু যখন ঘরে গিয়ে বউকে দেখলাম তখন তো অবাক হয়ে গেলাম। অবশ্যই ওর বয়স কম ছিল, কিন্তু যুবতী ছিল আর ওর সৌন্দর্য আমাকে ওর দিকে আকর্ষণ করছিল। ওকে দেখে আমার হৃদয় বেইমান হয়ে উঠেছিল। কম বয়সী হওয়ার পরেও ওর শরীর স্বাস্থ্য দেখার মতো ছিল, এই কারণেও ভালোভাবে আমার সাথে মানিয়ে যেত। কিন্তু আমি আমার মায়ের কথা মনে করে খুবই কষ্টেই নিজেকে কন্ট্রোল করলাম, না হলে ডিম্পলের সৌন্দর্য তো আমাকে পাগল করেছিল। আমি ওর পাশে বসলে ও খুব ভয়ে আছে বলে মনে হলো, তাই ওকে বললাম, চিন্তা করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমাকে ভয় পাওয়ার দরকার নেই। আমি ওর হাত ধরে নিলাম, যেটা একদম ঠান্ডা হয়েছিল আর কাঁপছিল। আমি অনুভব করতে পারছি যে ওর চোখে জল এসে গেছে, ওর গোলাপি মুখ ভয়ের কারণে সাদা হয়ে গেছে। আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম, ডিম্পল, তোমার এতটা ভয় পাওয়ার দরকার নেই, আমি তোমার সাথে কোনো জোর জবরদস্তি করব না। আমি অবাক হয়ে ভাবছিলাম যে ও আমাকে দেখে এতটা ভয় কেন পাচ্ছে। ওর চোখে মুখে ভয় পরিষ্কার বোঝা যাচ্ছিল, যদিও আমি কোনো অসভ্য ইতর টাইপের মানুষ না। সবেমাত্র কিছুদিন আগেই আমি চাকরি পেয়েছি, আর আমার মা হঠাৎ করেই আমার বিয়ে দিয়ে দিলেন। আমি তো এই হঠাৎ বিয়ের কথা শুনে হতভম্ব হয়ে গেছিলাম। আমার ছোট ভাই পড়াশোনা করার জন্য আমেরিকায় আছে, মা ওর জন্য অপেক্ষা করেনি। এই সময় সেখানে ওর পরীক্ষা আছে, আর এদিকে আমার বিয়ের তোড়জোড় চলছে। আমি আমার ভাইয়ের কাছে ফোন করে ক্ষমা চেয়েছিলাম। তখন ও আমাকে বলেছিল, কোনো ব্যাপার না দাদা, আমি সব জানি, কিন্তু পরীক্ষা আছে বলে আমি আসতে পারছি না। সামনের পুরো মাস আমি খুব ব্যস্ত থাকব। তুমি বিয়ে করে নিজের বিবাহিত জীবন এনজয় করো, আমাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। ভাইয়ের রাগ না হওয়া আমাকে পুরোদমে অবাক করে দিয়েছিল। আমরা দুই ভাই একে অপরের খুব কাছাকাছি ছিলাম না, কিন্তু আমি আমার ভাই এবং বোনকে খুব ভালোবাসতাম। নিজের বিয়ের সময় ভাইয়ের অনুপস্থিতি আমি অনুভব করতে পারছিলাম, কিন্তু আমার ভাইয়ের তো কোনো ব্যাপারই ছিল না। বিয়ে সুন্দরভাবেই হয়ে গেল, আমারও কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন মায়ের ব্যবহার আর বউয়ের আমার থেকে পালিয়ে বেড়ানো, মায়ের সব সময় আমাকে উপদেশ দেওয়া যে নিজের বউকে কোনো মতেই হাত লাগাবি না, কিছুই আমি বুঝতে পারছি না। আমার মা সব সময় বলতো, ডিম্পল এখনও ছোট বাচ্চা, কিছুই বোঝে না, এটা সেটা। কিন্তু এটাও সত্যি যে আমার স্ত্রী কোনো ছোট বাচ্চা না, ও পুরো যুবতী মেয়ে। ওর সেজেগুজে রেডি হয়ে নিজের বান্ধবীদের সাথে দেখা করতে যেত, তাদের সাথে হেসে হেসে কথা বলতো, শুধু আমার সাথে কথা বলতো না। ব্যাস, আমি ওকে মন ভরে দেখতাম,
কিন্তু আমার মাথায় সব সময় আমার মায়ের উপদেশ ঘুরতে থাকতো। কিছুদিনের মধ্যেই আমার মেজাজ খিটখিটে হতে লাগলো। সাধারণ ব্যাপার, আমি একটা যুবক ছেলে, আমার আবেগ আমাকে শান্তিতে থাকতে দিত না। আমার বউ আমার বিছানাতেই এক সাইডে শুয়ে থাকতো। রাতের পর রাত আমার ঘুম আসতো না। মন চাইতো সব কিছু ভুলে আমি ডিম্পলকে আমার বুকে জড়িয়ে নিই, কিন্তু মায়ের কথা ফেলতেও পারছিলাম না। যদি তিনি জানতে পারেন তাহলে আমার সম্মান তার চোখে শেষ হয়ে যাবে, এই ভেবেই আমি নিজেকে কন্ট্রোল করে নিতাম। এটা কেমন একটা বিয়ে যাতে নিজের বউয়ের থেকে দূরত্ব বানিয়ে থাকতে হচ্ছে। এখন আমার অফিসেও কাজে মন বসতো না। আমি মনে প্রাণে চাইতাম যখন আমি ক্লান্ত হয়ে বাড়িতে ফিরব তখন আমার স্ত্রী হেসে আমার যত্ন করবে। রাতে যখন ক্লান্ত হয়ে ঘুমোবো তখন সমস্ত ক্লান্তি ভুলে ওর সাথে শান্তিতে ঘুমোবো। আমার মন চাইতো যখন ও সেজে গুজে রেডি হয় তখন আমি ওর প্রশংসা করি, ওর জন্য ফুল চুড়ি নিয়ে আসি। কিন্তু আমাদের মধ্যে এরকম কোনো সম্বন্ধই নেই। যদি আমি ভুল করে ওর জন্য কোনো গিফট নিয়ে আসতাম বা কখনো ওর প্রশংসা করে দিতাম তখন ও এমন ঘাবড়ে যেত যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি। ওর সুন্দর মুখের উপরে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠত। আরও তাড়াতাড়ি করে দৌড়ে আমার কাছ থেকে পালিয়ে যেত। এই সব কিছুই খারাপ লাগতো। তাই আমি ডিম্পলকে ওর অবস্থাতেই ছেড়ে দিলাম, কিন্তু চাইলেও আমি ওকে অদেখা করতে পারছিলাম না। আমরা একই ঘরে থাকতাম, একই বিছানাতে ঘুমাতাম। আমার জন্য এই সব কিছুই খুব মুশকিলের ছিল। ডিম্পল এমন মেয়ে যাকে দেখে ভালো ভালো ছেলেরও ঈমান হেলে যাবে। আমি তো তবু ওর স্বামী। ও যখন সেজে গুজে থাকতো তখন আমার চোখ ওর দিক থেকে সরতই না। আমার এইভাবে তাকানো আমার মা বুঝতে পেরে যেত আর আমাকে ফাঁকা পেয়ে বলতো, তপন এটা কীরকম ব্যবহার? আমি দেখছি যে তুই ডিম্পলের দিকে একটু বেশিই নজর দিতে শুরু করেছিস। তুই কি আমার কথা ভুলে গেছিস? মায়ের কথা শুনে আমি লজ্জায় পড়ে যেতাম। মাকে খুব ভালোবাসতাম, তাই মায়ের কথা অমান্য করে কিছু করতেও পারছিলাম না। তাই আমি মাকে বললাম, যদি তুমি আমাকে ডিম্পলের থেকে আলাদাই রাখতে চাও তাহলে আমার বিয়ে কেন ওর সাথে দিলে? আর যদি আলাদাই রাখতে হয় তবে ওকে তোমার ঘরে শোয়াও, আমার ঘরে ওকে পাঠিও না। আমার নিজের উপর কন্ট্রোল করতে খুব অসুবিধা হয়। আমার মাও অদ্ভুত, আমি ওকে দেখতে পারবো না, আমি কিছু করতেও পারবো না। যখন আমি অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতাম তখন ও রান্নাঘরে কাজে ব্যস্ত থাকতো, আর খাবার খেয়ে ঘরে এসে ওকে এক পলক দেখার জন্য আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে থাকতাম, কিন্তু ও ঘরে আসতো না। ক্লান্ত শরীরে অপেক্ষা করতে করতে যখন আমি ঘুমিয়ে পড়তাম তখন ও চুপচাপ এসে বিছানার এক কোণে শুয়ে পড়তো। জীবন এরকম বোরভাবে কাটছিল। একবার আমি নিজের উপর কন্ট্রোল করতে না পেরে ঘুমন্ত অবস্থায় আমার হাত ওর বুকের উপরে লেগেছিল, আরও সঙ্গে সঙ্গে আমার হৃদয়ে আগুন লেগে গেছিল। আমার হৃদয়ের ধুকপুক অনেক বেড়ে গেছিল। নিজের উপরে কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে গেল। আর হঠাৎ করে আমি ওকে টেনে আমার বুকের সাথে জড়িয়ে নিয়েছিলাম আর ওকে চুমু দিয়ে ফেলেছিলাম। আমার এই ব্যবহারে ও ধড়পড় করে উঠে বসে পড়ল। যা কিছু হয়েছিল সেটা হঠাৎ করেই হয়ে গেছিল, আর এতেই ও চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিল। চিৎকারের আওয়াজ শুনে আমার মাও ঘরের মধ্যে এসে পড়ল আর আমাকে হাজারটা কথা শুনিয়ে দিল। বলতে লাগলো, তোর লজ্জা করে না? আমি তোকে কতবার বুঝিয়েছি যে ও এখনও ছোট বাচ্চা, ওকে কিছুটা সময় দে। কিন্তু তোর নিজের উপরে একটুও কন্ট্রোল নেই। এবার আমারও রাগ এসে গেল। আমি বললাম, মা তুমি আমাকে আর ডিম্পলকে বিয়ে দিয়েছিলে কেন? নিজের স্ত্রীকে কাছে পাওয়ার ইচ্ছা একটা ন্যাচারাল ব্যাপার, যেটা আমার ভিতরেও জেগে উঠেছিল। আমি কোনো অন্যায় কাজ করিনি। আমার মা এটা জানতো না যে স্বামী স্ত্রীর মধ্যে এইভাবে নাক গলানো উচিত না। এই ব্যাপারটা আমাকে রাগিয়ে দিয়েছিল, কিন্তু আমি চাইলেও আমার মাকে কিছু বলতে পারতাম না। তাই রেগে ছাদের উপরে চলে গেলাম। সেই রাতে আমার মা আমার ঘরে ডিম্পলের কাছে শুয়ে পড়েছিল। আমি আমার মায়ের কারণে নিজের স্ত্রীর কাছ থেকে নিজের হক আদায় করতে পারছিলাম না, আর না তো ডিম্পলকে তার হকের ভালোবাসা দিতে পারছিলাম। আর যদি দেওয়ার চেষ্টাও করতাম তাহলে ও চিৎকার চেঁচামেচি জুড়ে দিত। জানি না ডিম্পলেরও কী প্রবলেম ছিল। আজ অবধি ও আমার সাথে কোনো কথাও বলেনি, যাতে আমি ওর ভিতরের ভয়কে বের করতে পারতাম। সময় এইভাবেই কেটে যাচ্ছিল। আর দিন দিন ডিম্পল আরও বেশি সুন্দরী হচ্ছিল। রাতে একবার যখন আমি ঘুমিয়ে আছি ভেবে ডিম্পল ঘরের মধ্যে এসে বিছানায় শুয়ে পড়ল, সেই সময় আমি লাইট জ্বালিয়ে দিলাম।
আমাকে জেগে থাকতে দেখে ও একদম চটপট উঠে বসে গেল। আমি বললাম, ডিম্পল, তোমার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু বলতে লাগলো, তোমার সাথে আমার কোনো কথা বলার নেই, প্লিজ তুমি শুয়ে পড়ো আর আমাকেও ঘুমোতে দাও। আমি বললাম, ডিম্পল, আমার ঘুম আসছে না। আমাদের বিয়ে এতদিন হয়ে গেছে আর আমি তোমার সাথে 2টা মিনিটও ঠিকভাবে কথা বলিনি। ঠিক আছে, আমরা এখনোই বিবাহিত সম্পর্ক শুরু করব না, কিন্তু কমপক্ষে তুমি আমার সাথে কথা তো বলতে পারো, আমার সাথে বন্ধুত্ব করতে পারো। আমার কথা শুনে ও আমার দিকে তাকালো। ওর চোখে এখনও ভয় ছিল না, কিন্তু অবাক ভাব ছিল। আমি কিছুটা ওর দিকে এগিয়ে গেলাম, তখনই ও দূরে সরে গিয়ে বসলো। আমি বললাম, তুমি কেন আমাকে এতটা ভয় পাও? ও আমার কথার উত্তর না দিয়ে বলল, আমার কাছে এসো না। আমি বললাম, কিন্তু কি কারণে আমি তোমার কাছে আসবো না? তোমার মন কি কখনোই আমার সঙ্গ পেতে চায় না? যতটা আমি জানি, সব মেয়েই নিজের জীবনসঙ্গীর সঙ্গ পাওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে। সব মেয়েদেরই ইচ্ছা হয় নিজের জীবনসঙ্গীর বুকে মাথা রেখে শুতে। তোমার কি এরকম ইচ্ছা হয় না? আমার এরকম কথা শুনে ও লজ্জায় লাল হয়ে গেল। সুযোগ বুঝে আমি ওর হাত ধরে নিলাম আর বললাম, ডিম্পল, আমার উপরে বিশ্বাস করো, আমি কোনো অভদ্র ইতর টাইপের লোক না। আমি তোমার কোনো ক্ষতি করব না। কথা বলতে বলতে ধীরে ধীরে আমি ওর কাছে যেতে লাগলাম। ও আমার সঙ্গ পেয়ে নরম হতে লেগেছিল, কিন্তু এর আগে আমার দুষ্টুমি বেড়ে যেত। তখনই দরজায় জোরে জোরে খটখটের আওয়াজ হলো। আমি জানতাম আমার আশায় ছাই দিতে আমার মাই এসেছে। আমি দরজা খুলে দেখলাম আমার মা দরজায় দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে রাগ ফুটে উঠেছিল। তিনি বলতে লাগলেন, তোদের ঘরের লাইট এখনও অবধি জ্বলছে কেন? তোরা এখনও অবধি ঘুমাসনি? আর তোদের ঘর থেকে কথা বলার আওয়াজ আসছিল, এই কারণে আমি তোদের দরজা ধাক্কালাম। এরপরে মা ডিম্পলকে বললেন, তুমি এখনও অবধি জেগে আছো? আর তোমরা দুজন নিজেদের মধ্যে কী কথা বলছিলে? আমি বললাম, মা, আমি তোমার উপদেশ ভুলিনি, কিন্তু তোমার এইভাবে রাতের বেলা আমার ঘরে আসা উচিত হয়নি। মা প্রচণ্ড রেগে বলতে লাগলেন, তুই তো চুপ করেই থাক। তারপরে তিনি ডিম্পলের কাছে গিয়ে বলতে লাগলো, চুপচাপ নিজের বালিশ উঠাও আর সোফায় গিয়ে শুয়ে পড়ো। আর আমার কথা তোমরা দুজনে মনে রেখো, ভুল করেও একে অপরের কাছে যাবে না। যদি এরকম কিছু আমি শুনি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এটা বলেই তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন আর ডিম্পল নিজের বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। আমি ভাঙা হৃদয়ে সেখানেই বিছানায় শুয়ে পড়লাম। মায়ের আমাকে নিয়ে যে কী প্রবলেম আমি বুঝতে পারছি না। এখন তো মা আমার সাথে ডিম্পলের বাইরে যাওয়া আসাও বন্ধ করে দিলেন। তার বক্তব্য ছিল, ডিম্পল এত ছোট আর তুই পুরো যুবক, তোর সাথে ওকে একদমই মানায় না। তোদেরকে লোকেরা একসাথে দেখলে আমাকে কথা শোনাবে যে, আপনি এই বাচ্চা মেয়ের সাথে এত বড় জোয়ান মর্দ ছেলের বিয়ে কিভাবে দিলেন? এই কারণে তুই ডিম্পলকে নিয়ে কোথাও বাইরে যাবি না। মায়ের কথা শুনে ডিম্পলও মায়ের হাতে হ্যাঁ মিলাতে লাগলো। এখন তো ডিম্পল আমার সাথে কোথাও বাইরেও যায় না। এদিকে আমার বন্ধুবান্ধব আমার মজা উড়াতে লাগলো যে, তুই তোর বউয়ের কথায় উঠবস করিস, তোর এতটুকু হিম্মত নাই যে তাকে নিজের সাথে বাইরে ঘুরতে নিয়ে যেতে পারিস। আমি একদিন ডেকে ডিম্পলকে বললাম, রেডি হয়ে থেকো, তোমাকে আমার বন্ধুর বাড়িতে নিয়ে যাব। আমার বন্ধু অনেক দিন ধরে তার বাড়িতে পার্টি করতে ডাকছে। আজকে আমি কোনো বাহানা শুনবো না। আমি ওকে এই কথা বলে নিজে স্নান করতে চলে গেলাম, কিন্তু ফিরে এসে দেখলাম ও ঘর থেকে উধাও। আমি রেগে বাইরে বেরিয়ে দেখলাম ডিম্পল মায়ের পাশে চিন্তিত হয়ে বসে আছে, আর আমার মা না জানি ওকে কি বোঝাচ্ছেন। আমি যখন সামনে গেলাম তখন আমার মা আমাকে ডেকে রাগী স্বরে বললেন, তোকে কতবার বলেছি যে এর সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করবি না। এ এখনও বাচ্চা মানুষ, অপরিচিত বাড়িতে গিয়ে ঘাবড়ে যাবে। আমার এখন ডিম্পলের উপরেই রাগ হচ্ছিল। ওর কি দরকার ছিল সমস্ত কথা মাকে বলার? আমি ডিম্পলকে বললাম, ডিম্পল, তোমার কি মাকে না বললে শান্তি হচ্ছিল না? তোমার কি দরকার ছিল মাকে এইসব বলার? চুপচাপ আমার সাথে চলে যেতে, মা জানতেও পারতো না। আমার কথা শুনে মা আমার উপরে আরও রেগে গেল, কিন্তু এইবার আমি মায়ের রাগের পরোয়া না করেই বললাম, মা, ডিম্পল আমার স্ত্রী, আমি ওকে একলা ছাড়বো না। ওখানে গিয়ে ওর কোনো অসুবিধা হবে না। কুণাল আমার খুব ভালো বন্ধু। মা আমার রাগ দেখে কিছুটা নরম হয়ে বলল, বাবা, বোঝার চেষ্টা কর। আমি বাধ্য হয়ে ডিম্পলের বিয়ে তোর সাথে দিয়ে দিয়েছি। আমি চাই তুই কিছু সময়ের জন্য এই কথা ভুলে যা যে তোর কোনো বউ আছে। তুই কিছুদিন অপেক্ষা করতে পারবি না? আমার মায়ের কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম।
আমার মা নিজেই আমাকে বিয়ে দিয়ে এখন বলছে যে তুই নিজেকে অবিবাহিত মনে কর। আমার খুব দুঃখ লাগতো যে আমি বাড়ির বড় ছেলে হওয়া সত্ত্বেও আমার মা আমাকে অন্য ভাইয়ের থেকে কম ভালোবাসতো আর সব সময় আমার জিনিস আমার ছোট ভাই বোনকে দিয়ে দিত। আমি খুব দুঃখ পেতাম কিন্তু কিছুই বলতে পারতাম না। আমি মাকে খুব সম্মান করতাম। ভাই বোনের মধ্যে আমি সবচেয়ে বেশি মায়ের কথা শুনতাম, তাকে সম্মান করতাম। কিন্তু আমার মা আমার পরিবর্তে ভাই বোনকে বেশি ভালোবাসতেন। বিয়ের আগে তবুও আমি এই ব্যাপারটা এতটা মনমরা হতাম না। সব সময় এটাই ভাবতাম আমি বড়, তাই আমার এইসব কথা ভাবা উচিত না। কিন্তু বিয়ের পরে মায়ের ব্যবহারে মনমরা হয়ে বললাম যে আমি কোনো তাড়াহুড়ো করছি না, আমি ওকে সময় দিচ্ছি আর ওকে বোঝানোর চেষ্টা করছি। ও যত বেশি সময় আমার সাথে থাকবে ততই ওর ভয় কেটে যাবে। আর আমি না হয় মেনে নিলাম, আরও ভুলেও গেলাম যে আমার কোনো বউ আছে। কিন্তু আমার বন্ধুরা ভোলে না যে আমার বিয়ে হয়ে গেছে। তারা আমাকে ডিম্পলের সাথে তাদের বাড়িতে নেমন্তন্ন করেছে। আমি বারবার না করতে করতে বিরক্ত হয়ে গেছি। আর কুণাল আমার খুব ভালো বন্ধু, আর এতবার না করায় কুণাল আমার উপরে বিরক্ত হতে শুরু করেছে। ও ভাবে আমি ইচ্ছা করেই ডিম্পলকে ওদের বাড়িতে নিয়ে যাই না। এখন যদি আমি ডিম্পলকে ওদের বাড়িতে নিয়ে যাই তাহলে কী এমন অসুবিধা হবে? আমি ওর স্বামী, ওর কোনো ক্ষতি তো আমি করব না। আর ওর আমার কাছ থেকে কী এমন বিপদ আছে? প্রথম প্রথম আমারও এটাই মনে হয়েছিল যে কম বয়সের কারণে আমার মা সাবধান করছেন। কিন্তু এখন মায়ের এই বাড়াবাড়ি রকমের ব্যবহার আমাকে হতবাক করে দিয়েছে। আমি রেগে নিজের ঘরে চলে এলাম। আমার খুব দুঃখ হচ্ছিল। আমি আমার বাবাকে খুব কম বয়সে হারিয়ে ফেলেছি, কিন্তু বাবার জমি জমার কারণে আমাদের বাড়িতে কখনোই অভাব দেখা দেয়নি। বাবার সবচেয়ে আদরের ছেলে ছিলাম আমি, কিন্তু বাবার মৃত্যুর পরে একা হয়ে যাই। তখন বয়স 9-10 বছর ছিল। আমি সব সময় অনুভব করতাম যে আমার মা বাকি ভাই বোনকে বেশি ভালোবাসেন। আমি এই নিয়ে অভিযোগ করলে মা বলতেন তুই বড়, তোর ভাই বোন ছোট, আর তারা বাবার অভাব বেশি অনুভব করে। আমি দেশেই পড়াশোনা করেছি, যদিও আমার ছোট ভাইকে মা কম বয়সে আমেরিকা পড়তে পাঠিয়ে দেয়। সেই সময়ও আমার খুব কষ্ট হয়েছিল, কিন্তু মা আমাকে ভালোবেসে বুঝিয়েছিল যে তুই বড় আর বাড়িতে তোর প্রয়োজন। তোর বোনও ছোট, বাড়িতে একজন পুরুষ মানুষ থাকা দরকার। ও ছোট, ওর ওপর কোনো দায়িত্ব নেই, এই কারণে বাইরে পাঠিয়ে দিয়েছি। আমিও এটা ভেবে চুপ হয়ে গেছিলাম যে আমি বড় আর বাড়িতে আমার প্রয়োজন। কিন্তু মায়ের ব্যবহার দিন দিন খারাপ হতে থাকলো। বিয়ের পরে তো মা অদ্ভুত অদ্ভুত কাণ্ড করতে লাগলো। ডিম্পলের উপরে আমার রাগ হতো। আমি ওর স্বামী, আমার কারণে ও এই বাড়িতে আছে, কিন্তু ও সবসময় আমার মায়ের আঁচল ধরে বসে থাকে। সামান্য একটা নিমন্ত্রণের কারণে মা আর ডিম্পলের ড্রামা আমাকে বড় সমস্যায় ফেলে দিয়েছে। আমি রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে বন্ধুর বাড়িতে চলে গেলাম। আমার বন্ধু অবাক হয়ে বলল, বৌদিকে নিয়ে আসিসনি কেন? তার জন্যই তো আমরা সব ব্যবস্থা করেছিলাম। আমি লজ্জিত হয়ে ওকে বললাম ডিম্পলের শরীর ঠিক নেই, তাই একাই চলে এসেছি। আমার বন্ধু আমার দিকে সন্দেহের চোখে দেখতে লাগলো। ও আমাকে বাইরে ডেকে নিয়ে বলল, সিরিয়াসলি বল, সমস্যা কী? প্রথম প্রথম আমি ওকে এড়িয়ে যাওয়ার অনেক চেষ্টা করলাম, কিন্তু ও হয়তো আমার চোখে সত্যিটা দেখে ফেলেছিল যে নিশ্চয়ই আমার কিছু না কিছু সমস্যা আছে। কুণাল বলতে লাগলো, আমি কিছুটা তো বুঝতে পেরেছি যে তোর বিয়ে নর্মাল চলছে না, কিছু না কিছু সমস্যা চলছে। এখন তোকে খুশি থাকতে দেখি না। আমি আমার বন্ধুর প্রশ্নে মাথা নিচু করে নিলাম। ওর কথায় বেশি সময় চুপ থাকতে পারলাম না। আমি বিয়ে নিয়ে খুশি ছিলাম না, এখন এই বিয়ে আমার জন্য বোঝা হয়ে উঠেছে। বন্ধুর প্রশ্নে আমার ভেতরের রাগ ফেটে বেরিয়ে এলো, যেটা আমি এতদিন নিজের ভিতরে চেপে রেখেছিলাম। আমি আমার মা আর ডিম্পলের ব্যাপারে ওকে সব কিছু বলে দিলাম। আমার বন্ধু অবাক হয়ে বলতে লাগলো, আমি তোর মায়ের কথা শুনে হতবাক হচ্ছি। ও আরও বলল, আন্টির তো উচিত ছিল তোমার স্ত্রীকে বোঝানো, উল্টে তিনিই ভাবিকে তোমার থেকে দূর করছেন। আমি চুপচাপ বসে ওর কথা শুনতে থাকলাম। এরপরে আমার বন্ধু বলল, তোর অবস্থা দেখে আমার হাসি পাচ্ছে, আবার রাগও হচ্ছে। কেমন পুরুষ তুই, এক বিছানায় শুয়ে থেকেও এখনও অবধি হাত লাগাসনি? আমি তো এখনও বিশ্বাসই করতে পারছি না তুই কিভাবে এত রাত তাকে ছাড়া কাটিয়ে দিলি। ও হেসে বলতে লাগলো, তুই নিজেই বলিস যে তোর স্ত্রী ছোট, কিন্তু তুই নিজেই ছোট স্ত্রীকে সামলাতে পারিসনি। আমি কুণালকে বললাম, তুই নিজেও বিবাহিত, আমাকে কিছু বুদ্ধি পরামর্শ দে। আমি কি এমন করব যাতে আমার স্ত্রী নিজেই আমার সঙ্গ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে আর আমার কাছে আসে?
কিন্তু কুণাল আমাকে একটা অদ্ভুত বুদ্ধি দিতে লাগলো। আমি ওর এই কথা শুনে ঘাবড়ে গেলাম আর তাড়াতাড়ি করে বললাম, আমি এরকম করতে পারবো না। ও আমাকে বলল, যদি তুই এরকমই ভয় পেতে থাকিস তাহলে তোর স্ত্রী এরকমই ঢং দেখাতে থাকবে। সে এখন বিবাহিত যুবতী, কোনো বাচ্চা মেয়ে নয়। তোর মায়ের কাণ্ড দেখে তো মনে হচ্ছে তিনি তোকে সারা জীবনই কুমার বানিয়ে রেখে দেবেন। আমি ভাবতে ভাবতে বাড়ি ফিরে এলাম। ঘরে ঢুকে দেখি ডিম্পল ঘুমিয়ে আছে। আমি ওর দিকে এক নজরে তাকিয়ে থাকলাম। এখন আমি নিজের উপরে কন্ট্রোল করতে পারছিলাম না। আমাদের বিয়ে 3 মাস হয়ে গেছে। বিয়ের পরে দিন দিন সৌন্দর্য বাড়ছিল। ঘরের হালকা আলোয় ডিম্পলের মাতাল করা চেহারা আমাকে পাগল করতে লাগলো। আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেলাম। মা আমার ওই অপেক্ষা করছিলেন। আমাকে দেখে বললেন, এত সময় লাগলো তোর ফিরে আসতে? আমি মাকে জিজ্ঞেস করলাম, তুমি খাবার খেয়েছো? মা বলল, হ্যাঁ আমি খেয়ে নিয়েছি। তোর বউ খাবার খেয়ে এত তাড়াতাড়ি করছিল যে আমাকে দুধ দিতেও ভুলে গেছে। আমি এখনও ওষুধ খাইনি। আমি তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালাম আর বললাম, আমি তোমার দুধ গরম করে দিচ্ছি, তুমি ওষুধ খেয়ে আরাম করে শুয়ে পড়ো। মা আমাকে আশীর্বাদ দিতে লাগলো। বন্ধুর প্ল্যান অনুযায়ী আমি দুধে ঘুমের ওষুধ মিশিয়ে সেই দুধ মাকে দিয়ে দিলাম। আমার মা দুধ খেলো আর তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়লো, কেননা দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। এরপরে আমি আরামসে ডিম্পলের কাছে গেলাম। আমাকে ওর কাছে আসতে দেখে ও ঘাবড়ে গেল, সব সময়ের মতো ভয় পেয়ে গেল আর আমার থেকে দূরে সরতে লাগলো আর মা মা বলে ডাকতে লাগলো। আমি ওর মুখে হাত রেখে দিলাম। আর এমনিতে ওর চিৎকারে কোনো লাভ হতো না, কেননা আমার মা গভীর ঘুমে ঘুমিয়ে আছে। ওর ডাক শোনার মতো বাড়িতে কেউ নেই। ধীরে ধীরে আমি নিকট হতে লাগলাম আর বললাম, ডিম্পল তুমি আমার স্ত্রী। আমাকে দেখে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। কিন্তু আমাকে নিজের কাছ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু আজকে আমি ডিম্পলের কোনো কথাই শুনলাম না। আমি ওর কাঁপতে থাকা শরীরকে আমার বুকে জড়িয়ে নিলাম আর ওকে বিশ্বাস করালাম যে আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। ধীরে ধীরে আমি ওকে আমার ভালোবাসার অনুভব করাতে লাগলাম আর ও আমার বুকের মধ্যে ধীরে ধীরে নরম হতে লাগলো। এখন ও নিজেকে ছাড়ানোর চেষ্টা বন্ধ করে দিয়েছে। আর যখনই ও নিজেকে ঢিলা ছেড়ে দিল, আমিও আমার বুকের সাথে ওকে চেপে ধরলাম। সেই রাতে আমি ওর কাছ থেকে আমার হক আদায় করলাম। আমাদের মধ্যে সেই সব কিছুই হয়ে গেল, যেটা অনেক আগেই হয়ে যাওয়া উচিত ছিল। বিয়ের 3 মাস পরে আজকে আমার বাসর রাত হয়েছে। আমার ভালোবাসা পেয়ে ওর ভেতরের সমস্ত ভয় কেটে গেছে। এরপরে যে কথা ও আমাকে বললো তাতে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি বুঝতে পারলাম ও কেন আমাকে ভয় পেত আর কেনই বা আমার থেকে দূরে দূরে থাকতো। সকালে উঠে দেখলাম ডিম্পল চুপচাপ বসে আর আমার মা রেগে লাল হয়ে আছেন। আমি কোনো অপরাধ করিনি, তবুও আমি টেনশনে পড়ে গেলাম। মা বললেন, আমি তোমাকে মানা করেছিলাম, তারপরেও তুই ডিম্পলের সাথে জোর জবরদস্তি কেন করলি? আমার মা রাগে ছটপট করতে থাকলেন আর ডিম্পলের মুখে দুঃখের ছাপ নিয়ে বসে আছে। যদিও রাতের বেলা তো ওর মুখে খুশি ফুটে উঠেছিল। জানি না এখন আমার মা ওকে কী এমন পাঠ পড়িয়েছেন যে এখন ওর মুখে দুঃখ দেখা যাচ্ছে। ডিম্পল মাকে বলতে লাগলো যে আমার সাথে জোর জবরদস্তি করেছিল। আমি নিষেধ করেছিলাম, কিন্তু আমার নিষেধ করা সত্ত্বেও তপন আমার কথা শোনেনি। কিন্তু এরপরে যে কথা আমার মা বলল সেটা শুনে তো আমি হতভম্ব হয়ে গেলাম। চোখ তুলে নিজের মাকে দেখতে লাগলাম যে তিনি হয়তো ভুল করে এটা বলে ফেলেছেন। আমার মা বলতে লাগলো, তুই এখনই ডিম্পলকে ডিভোর্স দিয়ে দে, তুই এই মেয়ের যোগ্য না। আমি এই কথা শুনে পাথরের মতো হয়ে গেলাম আর ডিম্পলও হতভম্ব হয়ে অবাক চোখে আমার মায়ের দিকে তাকিয়ে রইল। আমি বললাম, মা আমি লজ্জিত, আমার ডিম্পলের অমতে এই কাজ করা ঠিক হয়নি। কিন্তু তুমি বিশ্বাস করো, ডিম্পলও আমার সাথে খুশি ছিল। আমি ওকে কোনো কষ্ট দিইনি আর আমাদের সম্পর্কের জন্য এটা কোনো অপরাধ নয়। তাহলে কেন আমি ডিম্পলকে ডিভোর্স দেব? কিন্তু আমার মা নিজের কথায় স্থির হয়ে রইল আর বলল, তোকে ডিভোর্স দিতে বলেছি, তুই ডিভোর্স দিয়ে দে। আমি তোর বিয়ে অন্য কোনো মেয়ের সাথে দেব যে তোর বয়সী হবে। ব্যাস তুই ওকে ছেড়ে দে। আমি অবাক হয়ে রইলাম, কিন্তু আমার মা বারবার ডিভোর্সের কথা বলতে লাগলো। ডিম্পল কান্না করতে করতে বলতে লাগলো, না না এরকম করো না, প্লিজ আমাকে ডিভোর্স দিও না। এরপরে মাকে বলল, আমি আপনাকে কোনো অভিযোগ করার সুযোগ দেব না আর কখনো এরকম কাজ হতে দেব না। আমার ভুল হয়ে গেছে, প্লিজ আপনি আমাকে তালাক দিতে বলবেন না। আমি ডিভোর্স নিয়ে গেলে দাদা আমাকে বাড়িতে থাকতে দেবে না। ও কান্না করতে লাগলো। কখনো আমার মায়ের কাছে ক্ষমা চাইতে লাগলো, তো কখনো আমার কাছে ক্ষমা চাইতে লাগলো।
ওর কান্নাতে আমার মা ওকে সান্ত্বনা দিয়ে বলল, তোমাকে এই বাড়ি থেকে কেউ বের করে দেবে না, তুমি এখানেই থাকবে। আমার মাথা কোনো কাজ করছিল না। আমি মাথায় হাত দিয়ে চুপ করে বসে পড়লাম। একদিকে স্ত্রী কান্না করছে আর অন্যদিকে মা জেদ করছে যে এখনও ডিভোর্স দিয়ে দে। আমি এতটা দোমনায় পড়ে গেলাম যে বাড়ি থেকে বেরিয়ে এলাম। আমার মাথা ঘুরছিল, না জানি আমার মা কেন ডিভোর্স দেওয়ার জন্য এত জোর দিয়ে যাচ্ছিল। বাড়িতে একটা নিস্তব্ধ পরিবেশ তৈরি হয়েছে। সেই সময় আমি ঘাবড়ে গেলাম যখন দেখলাম ডিম্পল জিনিসপত্র গুছিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। আমি মাকে প্রশ্ন করলে সে বলল, এখন থেকে ও আলাদা থাকবে, তুই ওকে ডিভোর্স দিয়ে দে। আমার রাগ হয়ে গেছিল। আমি বললাম, আমি ওকে ডিভোর্স দেব না, ও আমার স্ত্রী আর আমি ওর সাথে থাকতে চাই। আর ডিম্পলেরও আমাকে নিয়ে কোনো অভিযোগ নেই। কিন্তু মা আমাকে বোঝাতে লাগলো আর ডিভোর্স দেওয়ার জন্য জোর দিতে লাগলো। কিন্তু আমিও পরিষ্কার না করে দিলাম। অনেক দিন হয়ে গেল এ নিয়ে মায়ের সাথে আমার কথা কাটাকাটি চলছে। কিন্তু এই কদিন আমার স্ত্রী আর আমার সামনে আসেনি। সেই সময় আমার ভাই আমেরিকা থেকে ফিরে এসেছে। যখন ও এই ব্যাপারটা শুনলো তখন আমাকে বোঝাতে লাগলো যে এত ছোট মেয়ের সাথে এটাই প্রবলেম হয়। দেখ না, ওর যদি সামান্য জ্ঞান থাকতো তাহলে এই সামান্য ব্যাপার নিয়ে এত তামাশা হয়। তুই ওকে ডিভোর্স দিয়ে ওর থেকে নিজেকে বাঁচিয়ে নে। কিন্তু আমি আমার ভাইকে না করে দিলাম। প্রথমে হয়তো আমি ডিভোর্স দিয়ে দিতাম, কিন্তু এখন আমি ডিম্পলকে ছাড়তে পারবো না। আমাদের সম্পর্ক এখন দৃঢ় হয়ে গেছে। আর আমি দেখেও নিয়েছি যে ও নিজেও ডিভোর্স নিতে চায় না। আর ওদিকে মা আমার উপরে বিরক্ত হয়ে আছে। ভাই আমাকে বোঝাতে লাগলো যে তুই ডিম্পলকে ডিভোর্স দিয়ে দে। কিন্তু আমার জেদ চেপে গেছিলো যে কোনো মতেই ডিম্পলকে ডিভোর্স দেব না। মা ওকে আটকে রেখেছিল, আমাকে ওর সাথে দেখা অবধি করতে দিত না। এখন বাড়ির লোকের ব্যবহার দেখে আমার রাগ হচ্ছিল। কেউই আমার সাথ দিচ্ছিল না। আমার ডিম্পলের সেই রাতে বলা কথা মনে পড়তে লাগলো। ও বলছিল, তোমার মা ঠিকই বলে যে তুমি খুব অসভ্য আর বদমাইশ। তোমার সাথে থাকা ঠিক না। তুমি মেয়েদের সম্মানের দিকেও তাকাও না। তুমি আমার সাথেও জোর জবরদস্তি করেছো। তুমি সত্যিই ভালো মানুষ না। আমার খুশি নিয়ে তোমার কোনো চিন্তাই নেই। ওর কথা ভেবে ভেবে আমি পাগল হচ্ছিলাম যে কেন আমার মা ডিম্পলকে আমার ব্যাপারে এসব কথা বলতো। একদিন আমার ভাই হন্তদন্ত হয়ে বলল, ডিম্পলকে ডিভোর্স দিয়ে বাড়ির শান্তি ফিরিয়ে আনো দাদা। কিন্তু আমি পরিষ্কারভাবে না করে দিলাম। তখন আমার ভাই মায়ের সাথে ঝগড়া করা শুরু করে দিল। আর ঝগড়া করতে করতে সব সত্যি কথা বেরিয়ে আসতে লাগলো। যে সত্যিটাও আমাদের সামনে প্রকাশ করলো, এটা এমন একটা সত্য ছিল যেটা আমাকে হতভম্ব করে দেয়। আসলে আমার ভাই ডিম্পলকে ভালোবাসতো, কিন্তু পড়াশোনা করার জন্য ওকে বাইরে যেতে হয়। ও যাওয়ার আগে আমার মাকে মেয়ের ব্যাপারে সব কিছু বলে গেছিল। আর ডিম্পলও রাজি ছিল। কিন্তু হঠাৎ আমার শাশুড়ির মৃত্যু হলে ওর দাদা বৌদি তাড়াতাড়ি বিয়ে দিয়ে ঘাট থেকে নামাতে চাইছিল। যখন আমার মা এই কথাটা জানতে পারলো তখন সে টেনশনে পড়ে যায়। এদিকে আমার ভাইও সেই সময় দেশে আসতে পারছে না। তাই সব সময়ের মতো মা আমাকে ব্যবহার করলো আর আমার বিয়ে ওই মেয়ের সাথে দিয়ে দিল। আমার মায়ের আসল উদ্দেশ্য ছিল আমাকে ডিম্পলের থেকে দূরে রাখা। আর যখন ছোট ভাই ফিরে আসবে তখন আমাকে দিয়ে ডিম্পলকে ডিভোর্স দেওয়ানো আর ডিম্পলের সাথে ওর বিয়ে দেওয়া। আমি এই সত্যটা জেনে পাথর হয়ে গেলাম। কোনো মা তার ছেলের সাথে কিভাবে এরকম করতে পারেন? এক ছেলের জন্য এক মা অন্য ছেলের ব্যবহার কিভাবে করতে পারেন? আমি আফসোসের সাথে মাকে জিজ্ঞেস করলাম, তুমি এরকম কেন করলে মা? তখন আমার মা যা বলল সেটা আমার জন্য আরও বড় ঝটকা ছিল। আমার মা বলল, তুই আমার ছেলেই না, তুই তো তোর বাবার প্রথম স্ত্রীর সন্তান। মা আরও বলল, তোর বাবা কখনো আমার বাচ্চাদেরকে নিজের সন্তান ভাবেইনি। সমস্ত জায়গা জমি তোর নামে করে দিয়েছে। আমি কিভাবে তোকে ভালোবাসতাম, তোর কারণে আমার ছেলে ওর অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমি ভাঙা হৃদয়ে মাকে দেখতে থেকে গেলাম। মা যেমনই ভাবুক না কেন, আমি তাকে সবসময় নিজের মাই ভেবেছিলাম। আমার বাবার সম্পত্তিতে আমার থেকে বেশি আমার ভাই বোনরাই এনজয় করছিল। আমি আরও 1 মিনিট মায়ের কাছে দাঁড়ালাম না, চুপচাপ উঠে ঘরের মধ্যে চলে গেলাম। তারপরে আমি ওই স্বার্থপর লোকেদের ভালোবাসা আমার হৃদয় থেকে বের করে ফেলেছি। আমি জোর জবরদস্তি ডিম্পলের কাছে গেলাম আর ওকে জিজ্ঞেস করলাম, ডিম্পল তুমি বলো, তুমি আমার সাথে থাকতে চাও না ভাইয়ের সাথে? যদি তুমি বলো তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। ডিম্পল বলল, আমি তোমার সাথেই থাকতে চাই। ও বাচ্চা মেয়ে ছিল, আশ্রয় চাইতো। যে লোক ওকে বিপদের সময় আশ্রয় দিয়েছিল ও তার কথাই শুনে চলেছিল। তাই তো আমার মায়ের কথা এসে গেছিল। আমার মা ওর মাথায় আমার ব্যাপারে অনেক খারাপ কথা ঢুকিয়ে দিয়েছিল।
তাই তো আমাকে দেখে ভয় পেত। আমি ডিম্পলকে নিয়ে একটা আলাদা বাড়িতে শিফট হয়ে গেছি। ভাই বোনদের খরচ এখনও পাঠাই, কিন্তু অনেক চেষ্টা করেও তাদের প্রতি নিজের মনকে বদলাতে পারিনি। এখনও সৎ মা এবং ভাই বোনেদের সাথে কখনো দেখা করি না, কারণ তারা সারা জীবন শুধু আমার ব্যবহারই করেছে। আমি খুব খুশি যে ভগবান আমাকে স্ত্রীর রূপে খুব সুন্দর একটা গিফট দিয়েছেন। এখন আমার স্ত্রী ডিম্পল আমার খুব খেয়াল রাখে এবং আমার সমস্ত কথা মেনে চলে, আর আমিও ওকে খুব বেশি ভালোবাসি। ধন্যবাদ বন্ধুরা। ওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন এবং পাশে থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।